এর কাছে আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়ে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো, আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব। কাব্য হবে, কাব্য কবে জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই। পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই। শব্দার্থ ও টিকা। ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল গাল। জ্যোৎস্নামাখা পূর্ণিমায় গোল চাঁদকে ডাবের মতো কল্পনা করে কবি তুলনার চমৎকারিত্ব সৃষ্টি করেছেন। থর থর কেঁপে ওঠার ভাব বোঝায় এমন শব্দ। এখানে শব্দটি সৌন্দর্য ও আবেগ বোঝাতে ব্যবহৃত হয়েছে। মিনার, মসজিদের উঁচু স্তম্ভ। গির্জে, খ্রিস্টানদের উপাসনালয়। উটকো, অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত। কবিতায় পাহাড়ের প্রতি মমতার অনুভূতি বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। দরবার, রাজসভা, জলসা। এখানে আনন্দ আসর অর্থে ব্যবহৃত হয়েছে। কলকলিয়ে, কলকল ধ্বনি করে। পদ্য লেখার ভাঁজ, ভাঁজ করে রাখা কবিতা লেখার কাগজ। এখানে প্রকৃতির কাছে এসে কবিতা রচনার ভাবকে প্রকাশ করা হয়েছে। কলরব, কোলাহল। পাঠের উদ্দেশ্য, শিক্ষার্থীদের মধ্যে নিসর্গপ্রীতি জাগ্রত করা। পাঠ পরিচিতি। পাখির কাছে ফুলের কাছে শীর্ষক কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবির নিসর্গপ্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয়, সখা। কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান কবি সেই সম্পর্কের সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। আর তার ছড়া কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতির সেই সৌন্দর্য ও আনন্দের পংক্তিমালায়। কবি পরিচিতি। বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্স স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেন। সাংবাদিকতা ও চাকরি ছিল তার পেশা। তিনি গণকণ্ঠ ও কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। দীর্ঘ সময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করেন এবং পরিচালক হিসেবে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বই হল লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, মিথ্যাবাদী রাখাল, একচক্ষু হরিণ, আরব্য রজনীর রাজহাঁস, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি। সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ২১ পদকসহ বহু পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১৯ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন ১। কবিতাটির বিভিন্ন অংশ অবলম্বনে একাধিক ছবি আঁকো। কবিতাটির বিভিন্ন অংশ অবলম্বনে ছবি আঁকার জন্য ধারণা ও নির্দেশনা নিচে দেওয়া হল। এগুলো দেখে সহজে একাধিক ছবি আঁকা যাবে। ১। ডাবের মতো চাঁদ ও শহরের রাত। লম্বা নারকেল গাছের মাথার কাছে গোল, ঠান্ডা পূর্ণিমার চাঁদ। নিচে ঝিমধরা বড় শহর, নির্জন রাস্তা, আলো আধারিতে কাঁপতে থাকা পরিবেশ। আবহে নীরবতা ও রহস্য। ২। মিনার, গির্জা ও পথচলার দৃশ্য।
এক পাশে মসজিদের উঁচু মিনার, যেন মানুষ দাঁড়িয়ে আছেন। আরেক পাশে লাল পাথরের ঢেউয়ের মতো গির্জা। মাঝখানে কবি হাঁটছেন, রাতে শহর পেরিয়ে যাওয়ার অনুভূতি। ৩. উটকো পাহাড়ের ডাক। হঠাৎ রাস্তার পাশে উঠে আসা এক পাহাড়। পাহাড় যেন মানবিক ভঙ্গিতে কবিকে ডাকছে, আয় আয়। ছবিতে কল্পনা ও বাস্তবের মিশ্রণ থাকবে। ৪. লালদিঘির পাড়ে জোনাকিদের দরবার। দিঘির কালো জল, তার পাড়ে আলো ঝালানো জোনাকিদের আসর। জোনাকিরা যেন রাজদরবারে বসেছে, আনন্দমুখর পরিবেশ। চারপাশে নরম অন্ধকার ও আলোছায়ার খেলা। ৫. ফুল, পাখি ও কবির কাব্যরচনা। কবি হাতে ছড়ার বই খুলে বসে আছেন। চারদিকে ফুলের ঝোপ, রক্তজবা, উড়ন্ত পাখি। সবাই মিলেই হাসি কলরবে মেতে আছে, প্রকৃতির সঙ্গে কবির অন্তরঙ্গ সম্পর্ক। ২. প্রকৃতি নিয়ে, ফুল পাখি লতা পাতা। নদ নদী, ছড়া কবিতা লিখতে চেষ্টা করো। তোমার প্রিয় কোনো কবিকে অনুসরণ করেও লিখতে পারো। প্রকৃতি নিয়ে ছড়া কবিতা ভোরের বেলায় শিশির ঝরে পাতার কোলে এসে, ফুলেরা সব হাসে তখন রোদ্দুর চুমু খেয়ে। ডালে ডালে পাখিরা আজ গায়ে যে কত গান, সবুজ লতার দোলায় দোলে মনেরই আরাম প্রাণ। নদীর বুকে রূপালি ঢেউ ছুটে চলে ছন্দে, নৌকো ভাসে হাওয়ার তালে স্বপ্নভরা বন্ধে। পাতার ফাঁকে রোদ লুকোচুরি খেলতে থাকে নিত্য, প্রকৃতির এই হাসি মুখেই খুঁজে পাই পরিচিত। ফুল পাখিরা বন্ধু আমার, নদী আমার সখা, তাদের কথা লিখতে গিয়েই ভরে ওঠে এই ছড়া। নমুনা প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। ১. পাখির কাছে ফুলের কাছে, কবিতায় কবি তার মনের কোন কথাটি বলতে চান? গ. নিসর্গপ্রেম। ২. পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে প্রকৃতি মানুষের। খ. পরম আত্মীয়। উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। লালগিরি পাহাড়ের চূড়ায় উঠে মনিরের মনে হল সৃষ্টির এই অপরূপ অপার লীলা আগে কখনো তার দেখার সৌভাগ্য হয়নি। মনের অজান্তে সে হারিয়ে গেল অন্য এক কল্পনার জগতে। সৃষ্টির রহস্য তার মনকে আবেগ আপ্লুত করল। তার ইচ্ছে হল প্রকৃতির কাছে হৃদয়ের অব্যক্ত কথা প্রকাশ করতে। ৩. উদ্দীপকের বক্তব্য কবিতার কোন চরণের সাথে সঙ্গতিপূর্ণ? ক. পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। ৪. মনিরের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায়? ঘ. প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ববোধে। সৃজনশীল প্রশ্ন। ১. একটি টিভি চ্যানেল, জীবন ও প্রকৃতি নামে একটি অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটিতে প্রকৃতির বিচিত্র রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল ও প্রজাপতির মিলন মেলা, বিভিন্ন প্রজাতির গাছপালা, বনে জীবজন্তুর অবাধ বিচরণ, বিভিন্ন কীটপতঙ্গের জীবনচক্র, নদনদীর ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয়। শর্মিলী তার বাবার কাছে প্রশ্ন করল, জীবন ও প্রকৃতি নামে টেলিভিশনে যে অনুষ্ঠানটি প্রচার করছে তাতে আমাদের শিক্ষণীয় কি? বাবা বললেন, এদের সহাবস্থানের মধ্য দিয়ে প্রকৃতি পূর্ণতা পায়। এক কথায় বলা যায়, এরা একে অপরের পরিপূরক। ক. পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে? উত্তর. পাখির কাছে ফুলের কাছে কবিতায় আজ কাব্য হবে লালদিঘির পাড়ে, রক্ত জবার ঝোপের কাছে। খ. পাখির কাছে ফুলের কাছে কবিতায় না ঘুমানোর দল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর. পাখির কাছে ফুলের কাছে কবিতায় না ঘুমানোর দল বলতে বোঝানো হয়েছে রাতের বেলায় জেগে থাকা প্রকৃতির সজীব সত্তাগুলো। বিশেষ করে জোনাকি, দিঘির জল, ফুল ও পাখিরা, যারা কবির সঙ্গে আনন্দে, কল্পনায় ও সৃষ্টিশীলতায় মেতে ওঠে। এরা ঘুমিয়ে না থেকে প্রকৃতির সৌন্দর্য, প্রাণচাঞ্চল্য ও কবিতার আবহ তৈরি করে, এই অর্থেই তাদের না ঘুমানোর দল বলা হয়েছে।
উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটি পাখির কাছে ফুলের কাছে কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত দেয় তা ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকে বর্ণিত জীবন ও প্রকৃতি অনুষ্ঠানটিতে প্রকৃতির নানা উপাদান পাহাড়, ঝর্ণা, ফুল, প্রজাপতি, গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গ ও নদ-নদী একসঙ্গে ও সুষমভাবে উপস্থাপিত হয়েছে। এতে বোঝানো হয়েছে যে প্রকৃতি কেবল জড় বস্তু নয়, জীব ও জড় উপাদানের পারস্পরিক সহাবস্থান ও সামঞ্জস্যের মাধ্যমেই প্রকৃতি পূর্ণতা লাভ করে। আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতাতেও একই বিশেষ দিকটি প্রকাশ পেয়েছে। কবি দেখিয়েছেন ফুল, পাখি, জোনাকি, জল, পাহাড় সবাই যেন জীবন্ত সত্তা হয়ে একে অপরের সঙ্গে আনন্দে ও সখ্যে যুক্ত। তারা মিলিত হয়ে একটি আনন্দময় জগৎ সৃষ্টি করে, যেখানে মানুষ ও প্রকৃতির ঘনিষ্ঠ আত্মীয় হয়ে ওঠে। অতএব উদ্দীপকের অনুষ্ঠানটি কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত দেয় তা হল জীব ও জড় প্রকৃতির নিবিড় সম্পর্ক, পারস্পরিক নির্ভরতা ও সহাবস্থানের সৌন্দর্য, যা প্রকৃতিকে সম্পূর্ণ ও অর্থবহ করে তোলে। ঘ. শর্মিলীর বাবার সর্বশেষ উক্তির যথার্থতা পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে বিশ্লেষণ করো। উত্তর শর্মিলীর বাবার সর্বশেষ উক্তি এরা একে অপরের পরিপূরক পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে সম্পূর্ণ যথার্থ। কবিতায় আল মাহমুদ প্রকৃতিকে দেখিয়েছেন একটি সমন্বিত ও সজীব সত্তা হিসেবে, যেখানে কোনো উপাদান এককভাবে বিচ্ছিন্ন নয়। কবিতায় পাহাড়, দিঘির জল, জোনাকি, ফুল ও পাখি সবাই মিলেই এক আনন্দময় জগৎ গড়ে তোলে। জোনাকিদের দরবার, দিঘির জলের আহ্বান, ফুল পাখির কলরব এসব দৃশ্য প্রমাণ করে যে জীব ও জড় প্রকৃতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। একটির উপস্থিতি ছাড়া অন্যটি অপূর্ণ। এমনকি কবিও প্রকৃতির বাইরে নন। তিনি পকেট থেকে ছড়ার বই খুলে পাখি ও ফুলের কাছে মনের কথা বলেন। এতে বোঝা যায় মানুষও প্রকৃতিরই অংশ এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কের মাধ্যমেই তার সৃষ্টিশীলতা পূর্ণতা পায়। অতএব কবিতার প্রতিটি চিত্র ও ভাবই প্রমাণ করে যে জীবন ও প্রকৃতির উপাদানগুলো পরস্পরের ওপর নির্ভরশীল ও পরিপূরক। এই দৃষ্টিকোণ থেকেই শর্মিলীর বাবার উক্তি সম্পূর্ণ যৌক্তিক ও যথার্থ।